নমস্কার, বিজ্ঞান প্রসঙ্গের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত পর্বে আমরা দেখেছি হাতে কলমে কিভাবে আমাদের চারপাশে খুব সহজলভ্য উপাদানের মাধ্যমে রসায়নগারে যে পরীক্ষাগুলো আমরা করে থাকি সেগুলো বাড়িতে করা সম্ভব। আমরা আজকে সেই পরীক্ষাগুলোর আরও যে কিছু বাকি ছিল সেইগুলো দেখব এবং আপনারা যদি ভুলে গিয়ে থাকেন আমরা ছোট্ট করে একটা রিক্যাপ আপনাদের দেখিয়ে নিচ্ছি, তারপরে আজকের নতুন এক্সপেরিমেন্টে যাব। অ্যালুমিনিয়াম ফয়েল একটু নিয়ে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম, এটা টাইট করে এবার আমরা এই সিএল ঢালছি। এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি আমি 6% এই হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে এটা এখানে লাগিয়ে দিলাম, এই যে অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। আমি সাইট্রিক অ্যাসিড এবং খাবার সোডা আমি জল দিলাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, শুরু হয়ে গেছে, বেলুন ফুলছে, গ্যাস তৈরি হচ্ছে, এই যে নিভে গেছে। আমার কাছে রয়েছে কোবাল্ট ক্লোরাইড, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, মানে যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি না সেটাকে ত্বরান্বিত করবে যাতে আমরা দেখতে পাই। টার্টারিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড হচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে অক্সিজেন হচ্ছে, আবার পিঙ্ক কালার ফিরে এলো। এইটা দেখানো মানে রিঅ্যাকশন শেষ হয়ে গেল, এটা বোঝা গেল, নিজের জায়গায় ফিরে এলো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অমল কে কুমার। দীর্ঘদিন উনি রসায়ন নিয়ে শিক্ষকতা করেছেন, ছাত্রছাত্রীদের শিখিয়েছেন এবং এখনও তার নিরলস প্রয়াস চলেছে কি করে সহজে ছাত্রছাত্রীদেরকে রসায়নের বিষয়ে পারদর্শী করে তোলা যায় এবং রসায়নের বিষয়টা কি করে তাদের কাছে অনেক বেশি আপন, কাছের এবং প্রিয় করে তোলা যায়, যাতে করে শিক্ষা সত্যিকারের তাদের বোধের আলো পায়। স্যার, আপনাকে আজকের পর্বে স্বাগত জানাই। আমরা আগেরবার তো দেখলাম আমরা হাইড্রোজেন তৈরি করেছি, অক্সিজেন তৈরি করেছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি, আর আজকেও দেখছি আমাদের টেবিলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র সাজানো রয়েছে। স্যার, তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা কি দেখব? প্রথম এক্সপেরিমেন্ট আমরা কি করব স্যার? আচ্ছা, এটা হচ্ছে নির্দেশক। আচ্ছা, অ্যাসিড বেস নির্দেশক। আমরা বাড়িতে সাবান, পিচ্ছিল আবার ব্যবহার করি যখন কাপড় কাচার সোডা, কাপড় কাচার সাবান, বেশি পিচ্ছিল, আবার লেবুর রস, আমলিক, ভিনিগার। তো এইগুলো কোনটা কি আমাদের বাড়িতেই আছে ইন্ডিকেটর। আচ্ছা, যেমন হচ্ছে আমি এখানে চাষ করেছি, যদিও বাড়িতে দুটো গাছ রেখেছি। এটা হচ্ছে নীল অপরাজিতা। আচ্ছা, এই সামনের গ্লাসগুলো নীল অপরাজিতা। আচ্ছা, মানে নির্যাসটুকু বের করা। হ্যাঁ, আচ্ছা, মানে গরম জলে ফুটিয়ে তারপর ছেঁকে নির্যাসটুকু বের করা রয়েছে। এটা হচ্ছে ক্লাইটোরিয়া টার্নেটা অপরাজিতা ফুল। মানে এত ফুল ফোটে, আমার ওয়াইফ ঠাকুরকে দেবার জন্য, মালা গাঁথার জন্য পরশু দিন নিয়েছে। তো আমি বললাম নিও না, আজকে আমি বিজ্ঞান পুজো করব আজকে। আর এটাও তাই, রেড ক্যাবেজ, লাল বাঁধাকপি আমি নিজে গত বছর চাষ করে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। তো দেখলাম সবই পচে গেছে, ভিতরটুকু ছিল, তা থেকে গরম জলে গরম জলে ফুটিয়ে ছেঁকে নির্যাসটুকু নিয়ে আমরা এক্সপেরিমেন্ট। আর এটা হচ্ছে কেনা ইউনিভার্সাল ইন্ডিকেটর। আচ্ছা, এটা জলে গোলা আছে, জলে হচ্ছে এটা সবুজ। এখানে তো আমার একটা চার্ট আছে, মিলিয়ে নেওয়া যাবে যে pH 7, এই যে এটা তো আমরা জানি সকলেই। যেমন নীল লিটমাস, লাল লিটমাস, এটাও এক ধরনের ইন্ডিকেটর অ্যাসিড বেস। আমরা এখন দেখাচ্ছি বিভিন্ন পিএইচ ইন্ডিকেটরগুলো কেমন হয়, নিজের বর্ণ কেমন। যেমন এখানে আছে ফুলের মধ্যে অ্যান্থ্রোসায়ানিন আছে বলে বিভিন্ন কালার দেখা যায়, অনেক রকমের অ্যান্থ্রোসায়ানিন আছে। তো আমরা পরপর 7টা আছে, মাঝেরটা স্ট্যান্ডার্ড জলে দেওয়া থাকবে। এদিক থেকে শুরু করছি সালফিউরিক অ্যাসিড, দুটোতেই দিচ্ছি, কি চেঞ্জ হয় দেখা যাক। সালফিউরিক অ্যাসিড লাল হয়ে গেল। তারপর হচ্ছে পাতিলেবুর রস, সিট্রিক অ্যাসিড আছে এর মধ্যে, দিলাম, এটাও তাই। এরপর সোডা ওয়াটার, অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড ডিজলভ জল। রেড ক্যাবেজে দিলাম, এখানে দিচ্ছি, কালারগুলো চেঞ্জ দেখার মতো। এবার মাঝেরটা কন্ট্রোল। তারপরে দিচ্ছি সোডিয়াম বাইকার্বনেটেড সলিউশন, বদলে গেল রং, সবুজ। তারপরে দিচ্ছি অ্যামোনিয়া, তারপর কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য। এটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর।
অনেকগুলো কেমিক্যাল ইন্ডিকেটর মিশিয়ে এটা বানানো হয়েছে। তো আমি এখানেতে একটা বুলেট কেটে নিয়েছি দুদিক, ছিপি লাগিয়েছি, তার মধ্যে এই ইউনিভার্সাল ইন্ডিকেটরের গোলা জলটা এর মধ্যে ঢেলেছি, একটু ফাঁকা রেখেছি এই জায়গায়। আমি প্রথম এখানে দেব কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশন, এখানে কয়েক ফোঁটা দিচ্ছি। কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবার এখানে আমি HCl দেব। আচ্ছা, মানে একদিকে ক্ষার একদিকে অ্যাসিড। হ্যাঁ, দুটো এন্ড দিয়ে দিলাম দুদিকের। এইবার এটা দেখা যেতে পারে, এটা মাঝে পরপর পরপর প্লটিংটা আসবে কালারের। আচ্ছা, এখানে একটা স্কেল করে দেওয়া আছে কালার অনুযায়ী। রেড যেটা সেটা হচ্ছে pH 3-4 হয়, ওপরে তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিল, তলায় ছিল কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড, তলায় pH 14, 11-12 এরকম পার্পেল কালার এসছে, মানে ভায়োলেট। আস্তে আস্তে কালারের প্লট এইভাবে, সবুজ যেটা সেটা হচ্ছে pH 7, তার মানে 3-4 থেকে আস্তে আস্তে pH 12-13 পর্যন্ত চলে গেছে গ্রেডেশন। তো রামধনুর সব কালারগুলো যেন একটু একটু করে এসে গেছে এখানেতে। আমরা দেখলাম যে কি করে আমাদের হাতের কাছে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ধরুন অপরাজিতা ফুল কিংবা রেড ক্যাবেজ, সেই নির্যাসটাকে বিভিন্ন ভ্যালুর, পিএইচ ভ্যালুর মানে রঞ্জক ব্যবহার করে কালার চেঞ্জগুলো আমরা দেখলাম খুব সুন্দরভাবে। খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট স্যার দেখালেন। স্যার, এবার আমরা কি দেখব? ঠিক ওখান থেকেই কথাটা টানছি যে ভিপজিওর টাইপের যেটা দেখানো হলো ইউনিভার্সাল ইন্ডিকেটরে, একদিকে অ্যাসিড একদিকে বেস দিয়ে, সেটা ইলেকট্রোলিসিসেও এরকমই দেখা যাবে একটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে একটা সরু প্লাস্টিকের একটা টিউব আছে, ইউ এর আকৃতির করেছি, একটা ক্যাথোড একটা অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড বলতে আমরা ক্যাটায়ন যেখানে যাই সেটাকে বলে ক্যাথোড, আর অ্যানায়ন যেটাতে যাই সেটাকে বলে অ্যানোড। ক্যাটায়ন পজিটিভ চার্জ কোথায় যাবে? নেগেটিভ চার্জ ইলেকট্রোডে যাবে। নেগেটিভ চার্জ ইলেকট্রোডে সেটা হচ্ছে ক্যাথোড, আর পজিটিভ চার্জ ইলেকট্রোড সেটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। এই যে রেড যেটা আছে এটা হচ্ছে অ্যানোড, আর এই যে তারটা আছে ব্ল্যাক এটা হচ্ছে ক্যাথোড। তো আমি ক্যাথোডটা এখানে লাগিয়েছি জাস্ট তামার তার একটা, আর অ্যানোডটাতে তামার তার না ব্যবহার করে পেন্সিলের শীষ ব্যবহার করেছি। আচ্ছা, মানে রেড পেন্সিল, গ্রাফাইট। আচ্ছা। তো যেটা একটা মিসকনসেপশন আছে, আমি দেখেছি ছাত্রদের মধ্যে অনেকেই বলে যে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে না, ক্যাথোডে জল ভেঙে H+ আর OH- হচ্ছে, ক্যাথোডে H+ যাচ্ছে দিয়ে বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। নো ডাউট এটা ঠিকই আছে, কিন্তু ক্যাথোডের চারিদিকে H+ থাকলে তাহলে অ্যাসিডিক pH 3-এর কাছে চলে যাওয়ার কথা, অর্থাৎ লাল মতো হবে। ইউনিভার্সাল ইন্ডিকেটর আমি একটু দিয়েছি। অন্যদিকে অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, জারণ, অর্থাৎ অ্যানোডে বলছে যে যাচ্ছে অ্যানায়ন OH- ইলেকট্রন অ্যানোড কেড়ে নিচ্ছে, অর্থাৎ OH- জারিত হয়ে অক্সিজেন হচ্ছে, আর তাহলে ওই অঞ্চলটা OH- ভর্তি হয়ে যাবে। সবটা তো আর সঙ্গে সঙ্গে জারণ ঘটছে না, তাহলে OH- জন্য ওই এলাকাটায় pH 10-এর ওপরে উঠে যাবে। তো দেখা যাক সেটা কিন্তু সত্য নয়, উল্টোটাই সত্য। আমি একটাতে ক্যাথোড একটাতে অ্যানোড, আমাদের হিসেব অনুযায়ী বাঁ দিকেরটাই দিলাম অ্যানোড, আর ডান দিকে ক্যাথোড। দেখা যাক এবার আস্তে আস্তে অক্সিজেন জাস্ট বাবল হচ্ছে অল্প অল্প, খুব সহজে বাড়িতে বানানো যায়। কিন্তু ক্যাথোডের চারিদিকে যদি H+ থাকে ক্যাথোডের চারিদিকে, তাহলে তো এই অঞ্চলটার রেডিশ হওয়া উচিত, অ্যাসিডিক হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে পার্পল কালারের দিকে যাচ্ছে, অর্থাৎ pH 11-12 দিকে ঘুরছে। এই যে এলাকাটা হাইড্রোজেনের বুদবুদ উঠলো, কিন্তু এলাকাটাই তো হাইড্রক্সাইডে ভর্তি দেখছি। তাহলে অ্যাকচুয়ালি এখানে ক্যাথোডে হচ্ছে বিজারণ, জলের বিজারণ ঘটে, হাইড্রোজেন তৈরি হচ্ছে আর OH- উৎপন্ন হচ্ছে। আসল ঘটনা এটাই, জলের এখানে বিজারণ ঘটছে আর এটাই ঘটছে জলের জারণ।
জলের জারণে হচ্ছে হাইড্রক্সাইড নয়, H+ আয়ন তৈরি হচ্ছে আর অক্সিজেন গ্যাস বেরোচ্ছে। এটা তাহলে যে কনসেপশনটা, সেটাকে যদি একদম এইভাবে পরিষ্কার ভাবা হয়ে যায়, গেল একেবারে। এইভাবে ভাবা যায় যে জল এখানে ভাঙছে, হ্যাঁ অ্যাকচুয়ালি জলের বিজারণ, এখানে জলের জারণ। পরে আমরা দেখবো যে কালার আচ্ছা। চেঞ্জটা কেমন। এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্লটিংটা। স্যার এবার এটা কি? এটা হচ্ছে H2S, ক্লাস 10 এটাও আছে, ক্লাস আচ্ছা। 10 এটা যেমন এটাও। তো H2S প্রিপারেশন করেছি। H2S গ্যাস খুব টক্সিক, খুব ডেঞ্জারাস, শ্বাস না নেওয়াই ভালো। H2S গ্যাস টক্সিসিটি সবচেয়ে বেশি, এবং সবসময় যদি কিপস অ্যাপারেটাস থেকে ব্যাক থ্রাস্টে কিছু গ্যাস বুদবুদ বেরিয়ে উঠতেই যায়। থাকে, আর তার ফলে খুব ডেঞ্জারাস। তো ছেলেদের জন্য 11 ক্লাসের ছেলেরা যাতে করতে পারে, সামান্য লাগে H2S ছোট্ট করে। এখানে করে নেবে। হ্যাঁ। একটা ছোট্ট দানা দেবে FES, আর সামান্য একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোথায় পাবে না? টয়লেট ক্লিনার। হ্যাঁ, বাস। তো আমরা এখানে তাই করেছি, এবং গ্যাসটাকে যাতে টক্সিসিটি কমানো যায় বন্দি করা হয়েছে ভিতরে। চেম্বারের মধ্যে গ্যাসটা বেরোচ্ছে না কিন্তু, আর ভিতরে H2S গ্যাস অ্যাসিডিক, হ্যাঁ সেই জন্য এখানেতে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম কার্বনেট রেখে দিয়েছি। আচ্ছা। যেটুকু বেরোচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে। আচ্ছা এইটা আমি এর মধ্যে লাগাচ্ছি। কি কি আছে পরপর এখানে দেখানো হয়েছে। প্রথমেই আছে অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা অ্যাসিড আর অ্যাসিড মেশানো সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটের রং সবুজ হওয়ার কথা, কারণ H2S বিজারক দ্রব্য, পটাশিয়াম ডাইক্রোমেট জারক দ্রব্য, তাহলে সবুজ হবে। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বর্ণহীন হওয়ার কথা। এই দুটো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তারপরেরটাই হচ্ছে কপার সালফেট, ক্যাডমিয়াম ক্লোরাইড আছে। এই দুটো প্রেসিপিটেশন বিক্রিয়া, অদক্ষেপ হবে, জাস্ট বিনিময়, জারণ বিজারণ নয়, বিনিময়। আর এটা হচ্ছে নীল লিটমাস রাখা আছে। এ যদি অ্যাসিডিক হয় তাহলে নীল লিটমাস লাল হয়ে যাবে। আর শেষেরটা সালফাইড আছে H2S শনাক্তকরণের একটা ভালো পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, গ্যাসটাকে অ্যাবজর্বও করবে। সোডিয়াম হাইড্রক্সাইডে গোলা আছে সোডিয়াম নাইট্রোপুসাইড। দেখো হলুদ রং হয়ে গেছে। বেশ, গ্যাসটা চার্জ করছি আমি। আচ্ছা এবার খোলা হচ্ছে যেগুলো। খোলা হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে আমরা তো বিভিন্ন সময় বলি যে প্লাস্টিকের রিইউজ করা উচিত। তো স্যার এখানে এই যে ব্যবহার করেছেন, এই যে দেখছেন আপনারা পেনের রিফিল, খালি শেষ refill। হয়ে যাওয়া খালি রিফিল ব্যবহার করেছেন। কি সুন্দর এটা, এই যে রিইউজটা করা হচ্ছে, ফেলে দেওয়া আমি জিনিস। একটু গ্যাসটা উপরে থাকছে তো হ্যাঁ একটু চেক করে নাড়িয়ে দেবো। নিলাম, হুম, যাতে রিঅ্যাকশনটা আরো তাড়াতাড়ি হয়। হুম। দেখা যাচ্ছে এই যে সালফারের সাদা ঘোলা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দুটোতেই আছে। সালফার প্রেসিপিটেশন হবে, সাদা ঘোলা, আর সবুজ হয়েছে। আর এটা ক্যাডমিয়াম ক্লোরাইড, ক্যাডমিয়াম সালফাইড হলুদ রঙের। আর এটা হচ্ছে কপার সালফেট, কপার সালফাইড হয়েছে কালো। আর এটা ক্রমশ রেড হয়ে যাচ্ছে, আর এটা ভায়োলেট হওয়ার কথা। যেমন আমাদের জেন্ডার, মানুষ বা বিভিন্ন প্রাণীদের দুটো আছে, মেল ফিমেল, তেমনি পিরিয়ডিক টেবলে ধাতু যারা, তারা হচ্ছে মেল বলে ভাবি, বোঝানো সুবিধেও হয়। আর ফিমেল বলতে খুব সামান্য আছে, ধাতুই বেশি। ফিমেল হয়তো 13 থেকে 20টার মধ্যে আছে, আচ্ছা আর মাঝামাঝি আছে ধাতু কল্প যাদের বলে। মেল ফিমেল মানে ওদের ধাতু অধাতুর মতো দু রকমেরই প্রায় ব্যবহার দেখায়। তো ধাতুকে অক্সিজেনে পোড়ালে হয় ধাতুর অক্সাইড, আর সেটা ক্ষার ধর্মী, ক্ষার জেনারেট করে। অন্যদিকে অধাতুকে অক্সিজেনে পোড়ালে হয় অম্লধর্মী অক্সাইড, আর সেটা হচ্ছে অ্যাসিড উৎপাদক, অ্যাসিড উৎপন্ন করে। হ্যাঁ তো প্রথমে ফসফরাসটা হ্যাঁ, দেখি। আমি এখানে অক্সিজেন কিন্তু লোড করে রেখে দিয়েছি ভর্তি, আচ্ছা আচ্ছা ওই যে আগে তৈরি করা ছিল হ্যাঁ, অক্সিজেন। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা আমি মুখটা আলগা করে দিই। আচ্ছা এই যে এটা প্লেন একটা ইয়ার মধ্যে রেখেছি, যাতে এইটা সেই তেলের পলা পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ। সেটা দিয়েও করে নিতে পারে ছাত্ররা বাড়িতে। এখানে স্যার আমি কিন্তু পাশাপাশি বলে দিচ্ছেন কি করে ব্যবস্থাপনাটা করা যায়। হ্যাঁ, এটা আমি ফসফরাস, রেড ফসফরাস পাওয়া যায়, রেড ফসফরাস। ফসফরাস দিলাম। এটা আর খুলে অক্সিজেন দিচ্ছি। ভরা আছে। অক্সিজেন ভিতরে ভরা আছে। তো এটা
শুরু হয়ে গেছে। P2O5 বেরোচ্ছে, পেন্টক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড। ফসফরাস পেন্টক্সাইড। P2O5 অ্যাকচুয়াল এর হচ্ছে P4O10 মলিকুলটা। যাই হোক, P2O5 দিয়ে সহজে বোঝানো যায় P2O5 প্লাস 3H2 জলে যদি গুলি হ্যাঁ, দুটো অর্থ ফসফরিক অ্যাসিড হবে। P2O5 প্লাস 3H2 জাস্ট যোগ করে দিই দুটোকে। এই গেল ফসফরাসের। হ্যাঁ, পাশাপাশি এবারে আমরা সালফার সালফারটা এটা ওপেনই রাখছি, কারণ এখানে পুরো ব্লক করব ব্যবস্থা আছে, করেছি। আচ্ছা, এটা খুলবো? হ্যাঁ, ওটা খোলাই দরকার। গন্ধক সালফার দিলাম, পড়ছে, নীল শিখা দেখতে পাচ্ছি আমরা, সুন্দর নীল শিখাই জ্বলছে। সুন্দর একটা নীল শিখা দেখতে পাচ্ছি আমরা। SO2 তৈরি হচ্ছে, S+O2 SO2 ব্লুইশ ফ্লেম একটা। আর এটাকে যদি জলে গোলা হয় এরপর P2O5 H3PO4 করবে, ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, সরি এইটা। হ্যাঁ। আর এটা হচ্ছে SO2 প্লাস জল H2SO3 সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস। আমরা ফসফরাস আর সালফারের দহন দেখলাম। এখন দেখছি আমাদের সামনে বেশ কিছু গ্লাস এসে গেছে। স্যার, একটু যদি বলেন যে এটা হ্যাঁ। কি করতে চলেছি আমরা? এটা হচ্ছে কেমিক্যাল ক্লক। আচ্ছা, ল্যান্ডল্ট এর পরীক্ষা অনেকেই আমরা জানি 9-এ আছে, যে ল অফ কনজারভেশন অফ মাস, সেখানে ল্যান্ডল্টের একটা পরীক্ষা আছে। তো 1800 সম্ভবত 86 সালে ল্যান্ডল্ট এটা করেছিল। আমরা ইচ্ছা করলে এই রিয়াকশানটা হঠাৎ দেখতে পাবো যে কালো হয়ে গেল দুটোতে। আচ্ছা, তো সেইটা দেখানো হচ্ছে। এই টাইমারটা আমি 15 সেকেন্ড করেছি। আমরা দুটো একসঙ্গে মেশানোর 15 সেকেন্ড পরে হঠাৎ দেখবে যে ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, দুজনের একই সঙ্গে মানে হবে। এই টাইমটা কি আমরা কন্ট্রোল করতে পারি? আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট এটা আছে, এটাতে হাতের কাছে যেগুলো পাওয়া যায় স্টুডেন্টরা ইজিলি ইচ্ছা করলেই করতে পারে, যেটা হচ্ছে বিটাডিন কিনতে পাওয়া যায়, যেটা সহজেই কেটে কিনতে পাওয়া গেলে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওষুধের দোকানে এটা কয়েক ফোঁটা দিলাম। আয়োডিন আছে ওটাই। আয়োডিন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আয়োডিনের যা কালার হয় খয়েরি রঙের, হ্যাঁ, তো তারপরেই ওই রংটাকে নষ্ট করার জন্যে ভিটামিন সি নিয়ে গুঁড়ো করে অল্প অল্প মেশানো হবে। জাস্ট আচ্ছা। রংটা রংটা চলে গেল, চলে যাওয়া পর্যন্ত। কালারলেস হয়ে গেল। ওতে ভাতের ফ্যান সামান্য একটুখানি হাফ চামচ এরকম একটু দিয়ে নেড়ে দেয়া রাখা আছে এটা। আচ্ছা, আর এটাই রাখা আছে ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড মেডিসিনের দোকানে পাওয়া যায় 6%, সেটাতে জল দিয়ে পাতলা করা আছে, তার মধ্যে একটু ভিনিগার দেওয়া আছে। তো আমরা দুজনই একসঙ্গে দুটো মেশাচ্ছি, একই সঙ্গে টাইম করে রাখা আছে 15 সেকেন্ড। ঠিক আছে, যে কোনো একটাতে অন্যটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে চুপচাপ দেখব। 1 2 3 15 সেকেন্ড তখন থেকে মেশানোর সঙ্গে পর থেকে কাউন্ট করে যান। ছাত্ররা তোমরা কাউন্ট করো, দেখবে অ্যাট এ টাইম ব্ল্যাক হয়ে গেল, আয়োডিন লিবারেশন হচ্ছে। আসলে এর এই যে দুজনেরই একই সঙ্গে হয়। একই সঙ্গে। আসলে যে আয়োডিনটা বেরিয়ে এলো, এতক্ষণ সোডিয়াম এখানে দেওয়া আছে, কি ভিটামিন সি একটু বেশি দেওয়া ছিল। যখনই আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিচ্ছি, ও আয়োডিন লিবারেট করতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ভিটামিন সি ওটাকে আবার আয়োডাইডে পাঠিয়ে দিচ্ছে, তাই কালারলেস। আচ্ছা। কালারলেস এক আর এই সময় তো সময়টা ভিটামিন যদি সিটা মানে- শেষ হয়ে যাবে। আমি যদি ভিটামিন সিটা বেশি দিয়ে রাখি তাহলে অনেক আরো সময় লাগবে। ভিটামিন সিটা আচ্ছা, কম মানে দিয়েছি, ভিটামিন সিটা দিয়ে আমি হ্যাঁ, টাইমটা কন্ট্রোল টাইমটা কন্ট্রোল করেছি। হাইড্রোজেন আচ্ছা। পারঅক্সাইড একসময় একই সঙ্গে হয়ে গেল, আরো এবং একটা তাড়াতাড়ি এখানে- হলো। সেটা হচ্ছে আর একটা খুব সুন্দর গ্রিন কালার, হ্যাঁ, এটা হচ্ছে কেমিলুমিনেসেন্স। এটা একটু বলুন। এটা লুমিনল, যেটা ফরেনসিক বিশেষজ্ঞরা ব্যবহার করেন। বিশেষজ্ঞরা ব্যবহার করে। আচ্ছা। ব্লাড, কোথাও ব্লাড Stain আছে স্টেন কিনা? আছে কিনা বোঝার আচ্ছা। জন্য মাটিতে। তো সেই ব্লাডে থাকে কি আয়রন, ফেরাস, এই অনুঘটকের কাজ করে। লুমিনলের খুব কস্টলি কেমিক্যাল, সেটা আমি শুধুমাত্র ইন্টারেস্ট কেমিস্ট্রির দিকে করার জন্য ছাত্রদের দেখানোর জন্য করেছি। যেটা ওরা করে ফরেনসিক এক্সপার্টরা, লুমিনলের একটা সলিউশন রাখবে, সোডিয়াম কার্বনেট দেওয়া থাকবে এর মধ্যে, সামান্য আমি এখানে কপার আয়ন দিয়েছি, ফেরাস আয়নও দেওয়া যেত বা ব্লাড দিলেও হতো। বেশ। তো এখন তাতে আমি দেবো এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের ওয়াটার সলিউশন আছে। আমরা আস্তে আস্তে মেশাবো, কালার দেবে,
আলোক, কেমিলুমিনেসেন্স বলে। দেখা যাচ্ছে কি ব্লু, মানে খুব আলোর জন্য বোঝা যাচ্ছে না, একটু অন্ধকারের দিকে হলে খুব ভালো হতো, খুব অন্ধকারে হলে ভালো হতো। খুব ধীরে ধীরে ঢালছি। রংটা একেবারে বদলে গেল। একটু এদিক ওদিক খাওয়া দাওয়া হলেই তো একটা অ্যাসিডের সমস্যা আমাদের বাঙালিদের প্রত্যেকেরই হয়। তারপরে অ্যান্টাসিডটা খাওয়ার পর যে প্রশমিত হয় সেই সমস্যাটা, সেইটা আমরা দেখবো এখন হাতে কলমে। স্যার বলুন। আচ্ছা, এটা তো জল আছে, আমি এখানে মিল্ক অফ ম্যাগনেসিয়া অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, একটা অতি দুর্বল ক্ষারক, অতি দুর্বল বলেই আমরা খাই, অ্যান্টাসিড হিসেবে ব্যবহার হয়েছে। আমরা তো মনে আছে ছোট বয়সে আমার মায়েরা সেই খাবার সোডা মুদিখানার দোকানে কিনে এনে একটু করে খেত, তো তাতে কি অ্যালকালাইন বার্ন হয়ে যায় ভিতরে, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অত্যন্ত দুর্বল ক্ষার, তো সেটা 5 ml অর্থাৎ 1 চামচ মতো আমি ঢেলে দিচ্ছি এখানে, এই 1 চামচ দিলাম, 5 ml 5 ml এতে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আচ্ছা, স্টারার দিয়ে পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাকে একটা যে আমরা অ্যান্টাসিড খেলাম কিভাবে আস্তে আস্তে প্রশমিত করে। তো আমরা এই যে HCl নিয়েছি, তার আগে একটা ইন্ডিকেটর ব্যবহার করি, সেই ইউনিভার্সাল ইন্ডিকেটর যার pH সবুজ মানে 7, আর যখনই বেগুনি বা নীলের দিকে যাচ্ছে তখন pH 10-এর ওপর, 11 এরকম। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড pH ওই 11-12 কাছে, এই যে নীলাভ রং হয়ে গেছে। হ্যাঁ, খানিকটা সবুজাভ নীল। হ্যাঁ হ্যাঁ, সবুজাভ নীল, অর্থাৎ pH 10-এর ওপরে আছে, বাড়ছে। এবার আমরা আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রশমিত করব। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমেই আমি দিচ্ছি যতটা এখানে উঠেছে যা সেইটা দিচ্ছি, 2 ml। আচ্ছা, 2 ml দিয়ে দিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, দেখো অধিকার নিয়ে নিল, রেড হয়ে গেল, পুরোটাই রেড, অধিকার নিয়ে নিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ হচ্ছে, আবার আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, সুন্দর। 7, আবার ফেরত এলো, আবার নিজের অবস্থায় ফিরে এলো। তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একবার খাওয়ার পর অনেকক্ষণ চলবে, আবার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এলাকা দখল করে নিল, দুর্বল হলেও এলাকা দখলের লড়াই চলছে। এই হচ্ছে হাতে কলমে শিক্ষা। আমরা এই পর্ব জুড়ে, গত পর্ব জুড়ে সত্যি যে এক্সপেরিমেন্টগুলো করলাম, আমার মনে হয় না ছোট বন্ধুদের আর বই খুলে পড়তে হবে। ওরা কিন্তু একদম যখনই পড়বে না, চোখের সামনে দেখতে পাবে এক্সপেরিমেন্টগুলো। আসলে এটাই হচ্ছে মূল কথা। আগে শুরুতেই যেরকম বলেছিলাম যে শিক্ষাকে, বিদ্যাকে বোধের আলোয় দেখা, এবং এই যে মুখস্থ করা, কারণ বইয়ের যে লেখাগুলো সেগুলো আমাদের কাছে শুধু তথ্যের হিসেবে থাকে, তথ্য ইনফরমেশন হিসেবে থাকে। পরীক্ষাটা হয়তো দিয়ে নম্বর পেয়ে নিই, কিন্তু তারপর স্মৃতি তো বেশি দিন ধরে থাকতে পারে না, ওই শিক্ষাটা চলে যায়। সেই জন্য যদি এইভাবে শেখা যায় তাহলে কিন্তু তার কোনো বিকল্প হয় না, তাই তো স্যার? কি বলবেন? আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে কিছু, স্যার যদি আপনার ছাত্রছাত্রীদের জন্য কিছু বার্তা থাকে। আমার এই পরিশ্রম দীর্ঘদিনের, এইভাবে খুঁজে খুঁজে বার করাগুলো, কোন স্ট্যান্ডার্ড করলে বিক্রিয়াগুলো আসবে, এবং একেবারে হাতের কাছে পাওয়া জিনিস নিয়ে তৈরি করেছি। শুধুমাত্র ওই ছাত্রদের যেসব মুখগুলো মানে দেখেছি, যারা জানতে চায় অথচ বুঝতে পারছে না, অথচ নিজে হাতে করলে সে ক্লিয়ার কনসেপশন আসবে। তাই নিজে হাতে করা শুরু করো ছাত্ররা, তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ, তো আবার আমি একবার এইরকম একটা সুযোগ দেওয়ার জন্যে আমি দূরদর্শন, কলকাতা দূরদর্শনকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসছেন এখানে, আমাদের সময় দিয়েছেন এবং এত সুন্দরভাবে হাতে কলমে আমাদের রসায়নের বিক্রিয়া দেখিয়েছেন, শিখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, দেখতে থাকবেন বিজ্ঞান প্রসঙ্গে।
নমস্কার।